জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরে মোটামুটি আমরা অশ্বডিম্বই পেলাম। তার কারণ দর্শক আপনারা দেখেছেন অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশের সফরকে কেন্দ্র করে একটা মহা ধুমধামপূর্ণ আয়োজনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছিল, এখনো সেটি চলছে এবং মনে হচ্ছিল যে তার সফরের মধ্য দিয়ে কি না কি এক বিশাল কিছু জয় করা সম্ভব হয়ে উঠছে। আসলে কিছুই না। তিনি কক্সবাজারে গেলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন, লাখো মানুষের সঙ্গে ইফতার করলেন। তিনি কি বললেন? তিনি নাকি দুটি স্পষ্ট বার্তা পেয়েছেন। সেই স্পষ্ট দুটি বার্তা বাংলাদেশের মানুষের কাছে তিনি প্রকাশ করেছেন। কি সেই দুটি বার্তা? একটি হচ্ছে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে চায়, এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। আর দ্বিতীয়টি হচ্ছে রোহিঙ্গারা আরো ভালো পরিবেশে বেঁচে থাকতে চায়। এটা কি নতুন করে কিছু বলার আছে? এই কথা বলার জন্য বাংলাদেশ সরকারের এত কোটি টাকা খরচ করার মধ্য দিয়ে এই সফরের কোনো প্রয়োজন ছিল? তিনি বলছেন যে দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আসলে জাতিসংঘ এ যাবৎ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য কিছুই করেনি। যেটুকু হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, যেটুকু কূটনৈতিক পর্যায়ে তদবির বা যোগাযোগ, সেই যোগাযোগ রক্ষার জায়গা থেকে জাতিসংঘ কিছু রেজলিউশন হাতে নিয়েছিল। সেগুলো আবার চীন, ভারত, রাশিয়া তাদের ভেটোর কারণে সম্ভব হয়নি। এবং এই যে খাদ্য সহায়তা রোহিঙ্গাদের জন্য আসে, সেটা তো ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এর মাধ্যমে আসে এবং সেখানে যারা দাতা রাষ্ট্রগুলো বা সহায়ক রাষ্ট্রগুলো তারা যে অনুদান দিয়ে থাকে সেইগুলোই জাতিসংঘের মাধ্যমে আসে। অ্যাকচুয়ালি জাতিসংঘ কিছুই করেনি, করে না। এবং তিনি যে কথাবার্তাগুলো বলেছেন যে আমি আমার সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করব, যত দেশ সম্ভব সবার সাথে কথা বলার চেষ্টা করব এবং এর থেকে বেরিয়ে আসার একটা পথ আমরা নিশ্চয় বের করব। এগুলো বোগাস কথাবার্তা। জামাই আদরে এসেছেন দেশে, কিছু একটা বলতে হয় বাংলাদেশে এসে, তাই বলেছেন, কিছুই না। যুক্তরাষ্ট্রের USAID-এর যে সহায়তা বন্ধ করে দেওয়া হলো, সব ধরনের সহায়তা, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য, সেই সময় প্রধান উপদেষ্টার মিডিয়া উইং থেকে বলা হয়েছিল এটি বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না, রোহিঙ্গাদের জন্য এই সহায়তা নিশ্চয়ই বরাদ্দ থাকবে, এটা কমবে না। তখনই বলেছিলাম যে এটাও বোগাস কথাবার্তা। সারা বিশ্বের জন্য যখন সব ধরনের সহায়তা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে রোহিঙ্গাদের জন্য কেন দিবে? সরকারের এই যে আগডুম বাগডুম, এই যে বাগাড়ম্বর, মানে এগুলো যে কোনো রাজনৈতিক সরকারের চেয়ে বাগাড়ম্বরপূর্ণ হয়ে উঠেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথাবার্তা। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এবং যেই রাষ্ট্রগুলো সহায়তা দেওয়ার কথা প্রতি বছর, তা তো কিছুই আসছে না, কিছুই না। বরং মজার বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লাব্বি হাজাদ টাইপের কি একটা নাম কদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। আমি নামটা ঠিক এই মুহূর্তে খেয়াল করতে পারছি না। তিনি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বেশ চমৎকার এক কথা বলেছিলেন। সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের জন্য বিকল্প কিছু বের করতে হবে যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, স্থায়ীভাবে তারা তাদের ভাগ্য গড়তে পারে। কি সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে যেন তাদের ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। ক্ষুদ্র ঋণের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। মানে এই বিষয়টিকে কিভাবে নিয়েছেন আমি জানি না, খুবই সিগনিফিকেন্ট এবং অ্যালার্মিং। অর্থাৎ এর মধ্য দিয়ে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে স্থায়ীভাবে গেড়ে বসার জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়ার অপচেষ্টা। এবং আরো একটি মজার বিষয় কি, যে ক্ষুদ্র ঋণ দিতে হবে কোথা থেকে? গ্রামীণ ব্যাংক থেকে। গ্রামীণ ব্যাংকের সঙ্গে কে ওতপ্রোতভাবে জড়িত? আমাদের প্রধান উপদেষ্টা। খুব স্বাভাবিক, মানে সব জায়গায় শাখের করাত, যেতেও কাটে আসতেও কাটে। এটা ঠিক তার উল্টো, মানে সব দিক থেকেই সরকারের
প্রধান উপদেষ্টার লাভ। কয়েকদিন আগে তিনি যখন প্রস্তাব দিয়েছিলেন স্টারলিংকে, ইলন মাস্ককে, যে এখানে এসে তিনি গ্রামীণ ফোনের সুবিধাটা নিতে পারেন লোকাল এজেন্ট হিসেবে। গ্রামীণ ফোন কার, কি প্রতিষ্ঠান, কার কত শতাংশ শেয়ার, আমরা সবকিছু জানি। তো ইউরোপীয় ইউনিয়নের কমিশনের কথাটি নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা খুব মনোপুত হয়েছে। এবং এর বাইরে শুক্রবার সকালে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের যে বৈঠক, সেখানেও আমাদের প্রধান উপদেষ্টা বেশ চমকপ্রদ কথাবার্তা বলেছেন। নির্বাচন বিষয়ে জানতে চেয়েছিলেন জাতিসংঘের মহাসচিব, সেখানে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের গঠিত 6টি সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে 10টি রাজনৈতিক দল ইতিবাচক সাড়া দিয়েছে, তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেননি যে 30টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলামী সহ আরো যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, সিপিবি সহ, তারা এতে কেউ প্রতিক্রিয়া জমা দেয়নি। কিন্তু কি বললেন উল্টোটা, 10টি রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে। এখানে বোঝা যায় যে দুর্বলতা কোথায়। এবং নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন যে যদি ছোট সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে এই বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আর যদি একটু বৃহৎ আকারে সংস্কারের প্রয়োজন হয় তাহলে সেই পুরনো কথা, জুনের মধ্যে নির্বাচন হতে পারে, এমনটা জানিয়েছেন। কিন্তু তিনি ডেফিনিট করে কিছু বলেননি, নিশ্চিত করে কিছু বলেননি। এখনো কোনো রোড ম্যাপ আমাদের সামনে আসেনি। মানে শুভঙ্করের ফাঁকিগুলো দেওয়ার যে চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে, এগুলো একেবারেই স্পষ্ট। এগুলো আর শুভঙ্করের ফাঁকি নেই, পুরোপুরি ফাঁকি আমার কাছে দৃশ্যমান। প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে যে একটা বাগাড়ম্বর, প্রধান উপদেষ্টা মানে সরকারের পক্ষ থেকে যে বাগাড়ম্বর আমাদের সামনে তুলে ধরা হলো, এর মধ্য দিয়ে আসলে আমরা কি পেলাম? শুরুতে যেটা বলছিলাম যে অশ্ব ডিম্ব ছাড়া আর কিছুই না, কিছুই না। রোহিঙ্গাদের ক্ষেত্রে কিছুই করবে না জাতিসংঘ, বরং জাতিসংঘ এর মধ্যে নানান বিষয়ে বিতর্কিত হয়েছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে তারা যে প্রতিবেদন দিয়েছে সেটি নানানভাবে বিতর্কিত, সমালোচিত। এবং এটুকু নিশ্চিত করে বলা যায় জাতিসংঘ বা অ্যান্টোনিও গুতেরেস যে আশ্বাস দিয়ে গেলেন বা দিয়েছেন তার কিছুই করবে না। এবং রোহিঙ্গা সংকট আমাদের উপরে যেভাবে গোদের উপর বিস্ফোরণ দেখা দিয়েছে সেটি মহামারী আকার ধারণ করবে। সরকারের পক্ষ থেকে যতটুকু যা বলা হচ্ছে জাস্ট ফোলানো ফাঁপানো কথাবার্তা, আর কিছুই না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।